মহারাজ দেখুন, আমাদের কন্যার আগমনে পুরো রাজ্য কেমন খুশিতে মেতে উঠেছে। তা তো উঠবেই, কারণ আমাদের কন্যা যে রংধনু মুকুটের অধিকারী, আর যখনই সে রংধনু মুকুট নিজের মাথায় পড়বে তখনই সমস্ত শুভ শক্তি যে তার ভেতরে ঢুকবে। সবই তো ঠিক আছে, কিন্তু মহারাজ, আমার যে খুব ভয় করছে, যদি আদি পিতার দৈববাণী সত্য হয়ে আসে তবে যে আমরা আমাদের মেয়েকে হারাবো। আমি যতদিন আছি তোমাদেরকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আহ 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 মহারাজ মেয়েকে আগলে রাখার পরিকল্পনা করছে, তাই না? কিন্তু আমি থাকতে তো তা হবে না। ভালোই ভালোই ওই রংধনু মুকুট আমার মাথায় পরিয়ে এই রাজ্যের নতুন রানী হিসেবে অভিষিক্ত করিয়ে দিন। শয়তান জাদুকরনী, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। হা 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 হা, তুই কি না করবি আমার ক্ষতি? রাজা তার তলোয়ার দিয়ে জাদুকরীর সাথে লড়াই করা শুরু করে। বেশ কিছুক্ষণ তাদের মাঝে লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে জাদুকরী রাজাকে হত্যা করে। মহারাজ, প্রহরী, তোমরা কে কোথায় আছো? সবাই এই জাদুকরীকে আক্রমণ করো। এরপর প্রহরীরা সবাই জাদুকরীকে আক্রমণ করতে থাকে। সেই সুযোগে রানী তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কোথায় পালালি তোরা? তবে তোরা যেখানেই পালা না কেন, আমার কথা শুনে রাখ, আমি তোদের কাছ থেকে ওই রংধনু মুকুট নিয়েই ছাড়বো। কারণ ওই মুকুট পেলে যে আমি আবারও যুবতী হয়ে উঠব, আর আমি সর্বশক্তিমান হয়ে যাব। এরপর আমি নিশ্চিন্তে এই রাজ্য শাসন করব। আহ 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 এরপর জাদুকরী রাজ্যের সবাইকে নিজের দাস বানিয়ে ফেলে। শয়তান জাদুকরী তো আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, কিন্তু আমি কিছুতেই আমার মেয়েকে হারাতে পারবো না। আমি যে অনেক দূরে চলে যাব, আর ছোট্ট একটা বাড়ি বানিয়ে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে সেখানেই থাকবো। এরপর রানী তার মেয়েকে নিয়ে আবার উড়ে যায়, আর নির্জন একটা জঙ্গলে ছোট্ট একটা ঘর বানায়। এরপর সে ওই ঘরটাতে নিজের ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকতে লাগে। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও না মা। আর মা, বাবা আমাদের সঙ্গে কেন এলো না মা? মারে, তোর বাবা যে আকাশের তারা হয়ে গিয়েছে, তাই তো তোর বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। এখন থেকে শুধু তুই আর আমি থাকবো। মন খারাপ করিস না রে মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রানী তার ছোট্ট মেয়েকে কোনো রকম ভাবে বুঝিয়ে রাখে। এরপর সে ওই রংধনু মুকুটটা লুকিয়ে রাখে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এক পর্যায়ে রাজকুমারী কিছুটা বড় হয়ে যায়। মা, তুমি দেখো কত সুন্দর রংধনু। জানো তো মা, আমার কেন জানি না মনে হচ্ছে ওই রংধনুটা আমাকে ডাকছে মা। না রে মা, রংধনু তোকে একেবারেই কাছে ডাকবে না। তুই ওসব চিন্তা ছাড় তো, আর চল মা, ঘরে ফিরে চল। এরপর রানী তার মেয়েকে জোর করে ঘরে নিয়ে যায়, আর সাথে সাথে ওই রংধনুটাও অদৃশ্য হয়ে যায়। আসলে এটা কোনো রংধনু নয়, এটা ছিল জাদুকরীর মায়া, যা দিয়ে ওই জাদুকরী সবাইকে বশে আনতে চায়। এ কি, আমার রংধনু কিনা আমার কাছে ফিরে এসেছে? তার মানে কি সে আজও কোনো পাখিকে বশে আনতে পারেনি? বুঝতে পেরেছি, এবার আমার জাদুর প্রয়োগ ঘটিয়ে রানী আর রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। এরপর জাদুকরী চোখ বন্ধ করে ফেলে। এরপর সে তার জাদু শক্তির দ্বারাই রাজকুমারী ইকরিকে দেখতে পায়। আমার ভয়ে কিনা তুই লুকিয়ে আছিস, কিন্তু কতক্ষণই বা থাকবি? আমি তো তোকে আমার ছলনায় ফেলে জ্বালিয়ে পুড়িয়ে তবেই ছাড়বো। হা 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 হা। মারে, রাত তো অনেক হয়েছে, এবার খেয়ে বরং তুই ঘুমিয়ে পড়, কেমন? মা, আমার যে একদম খিদে নেই, আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব মা। ইকরি আর কোনো কথা না বলে সোজা গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত একদম গভীর হয়ে আসে। কে রে মা, তুই তোর রংধনুর মুকুটটা নিবি না? একে কে রংধনু? রংধনু তো আমার ভীষণ ভালো লাগে। কোথায় কোথায় আছে রংধনু? দাও দাও আমাকে। এই তো, এই তো আমার হাতে, আয় আয়, নিয়ে যা এখান থেকে। মা, ও মা, মা তুমি ওঠো না মা, ওঠো না, আমাকে যে রংধনু মুকুট নিতেই হবে, ওঠো মা ওঠো। না না মা,
তোকে যে কিছুতেই ওই রংধনু মুকুট নেওয়া যাবে না রে মা। এরপর থেকে যদি ওই বুড়ি কখনো তোর স্বপ্নে আসে, তাহলে তুই ওকে আঘাত করে মেরে ফেলবি। মায়ের মুখে এসব কথা শুনে ইকরি ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু দিন শেষে এইসব কথা ভুলে গিয়ে সে আবারও ওই রংধনু মুকুটের কথা ভাবতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। রংধনু মুকুট যে আমার মন কেড়েছে, কিন্তু আমি ওই রংধনু মুকুট কোথায় পাবো? ইকরি রংধনুর কথা ভাবতে ভাবতে পথ দিয়ে হাঁটতে থাকে। অমনি সে একটা মরা কলা গাছ দেখতে পায়। রাজকুমারী, আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি যে পারবে মরা গাছে কলা ধরাতে। মরা গাছ, তোমার কথা ভুল হচ্ছে। আমি তো কোনো রাজকুমারী নই, আমি হলাম সাধারণ একটা মেয়ে। রাজকুমারীর মুখে এমন ঘটনা শুনে মরা গাছ খুব অবাক হয়ে যায়। এরপর সে পূর্বের সব ঘটনা রাজকুমারীকে খুলে বলে। তার মানে কিনা আমার স্বপ্নে আসা সেই বুড়ি হচ্ছে জাদুকরনী, যে কিনা আমার বাবাকে হত্যা করে আমাদের রাজ্য দখল করে নিয়েছে, আবার আমাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। আমি তো ও জাদুকরনী শেষ দেখেই ছাড়বো। সেটা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি আমাকে স্পর্শ করো। ইকরি সে মরা কলা গাছকে স্পর্শ করে, আর অমনি মরা কলা গাছে একটা বড় কলা প্রকট হয়। এসব দেখে তো ওই জাদুকরনীও ওখানে এসে হাজির হয়। রাজকুমারী, তুই তো তবে সবটা জেনে গেছিস। তবে হ্যাঁ, জেনে বেশ ভালোই হয়েছে। এবার তুই আমাকে অভিষেক করে দে। তোদের দ্বারা অভিষেক না হওয়া পর্যন্ত আমি যে আসল শক্তি পাবো না। তোর ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না, শয়তান জাদুকরনী। রাজকুমারী ইকরির মুখে না শব্দ শুনে ভীষণ রেগে যায়, আর দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ইকরি আহত হয়ে যায়। এই মুকুট শুধুমাত্র রাজকুমারীর জন্য। এতদিন তোকে অনেক ছাড় দিয়েছি আমি, কিন্তু আর নয়। মূর্খ রানী, এবার তোরা সবাই মরবি, সবাই। এভাবে রাজপরিবার ধ্বংস হতে পারে না। অশুভ শক্তির কাছে শুভ শক্তি হেরে যেতে পারে না। মরা গাছ তার কথা শেষ করে কলার মাধ্যমে ইকরির শক্তি আরো দ্বিগুণ করে দেয়। মা, আমার হাতে হাত রাখো, আমরা এবার আমাদের শক্তি এক করে এই দুষ্ট জাদুকরনীকে ধ্বংস করব। ইকরির কথা মতো রানী ইকরির হাতে হাত রাখে, আর তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। এরপর তাদের শক্তির আলোক রশ্মি গিয়ে জাদুকরনীর শরীরে লাগে, আর জাদুকরনীর সাথে সাথেই ভস্ম হয়ে যায়। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আর আমি ওই রংধনু মুকুট নিয়ে তোদেরকে ধ্বংস করব। কে গো, তুমি খাবার এনেছো? দাও দাও, আমার আর কনকের খুব খিদে পেয়েছে, খাবার দাও গো। কণিকা, তুমি আর বলো না গো, আসলে বৃষ্টির কারণে আজ আমি কোনো খাবার চুরি করতে পারিনি। বনের সবাই যে আজকে তাদের ঘরেই ছিল। খাবার যখন চুরি করতে পারোনি, তবে তুমি খাবার খুঁজিয়ে নিয়ে আসতে। কণিকা, তুমি এত চিৎকার করো না তো। তুমি তো খুব ভালো করে জানো আমি পরিশ্রম করতে একদম পছন্দ করি না, আর তাছাড়া একদিন না খেলে কেউ মরে যায় না, বুঝেছো? রাত হয়ে গেছে, এখন চলো চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকালে না হয় আমি তোমাকে খাবার এনে দেবো। যজ্ঞর কথা শুনে কণিকা রেগে মেগে কনককে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর যজ্ঞ মনে মনে বলতে থাকে, বাবা, ভাগ্যিস আমি খেয়ে এসেছি, নইলে ওই সামান্য শস্য দানা বাড়িতে নিয়ে আসলে তো আমাকে না খেয়েই থাকতে হতো। যাই বাবা, দেরি না করে আমি ঘুমিয়ে পড়ি, আমাকে যে আবার সকাল সকাল উঠতে হবে। বাবা মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে দয়া করে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালায় আমার যে পেট ব্যথা করছে। বাবা, ও বাবা, মা, ও মা। যজ্ঞ, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, যাও যাও, তুমি আমার আর কনকের জন্য খাবার চুরি করে নিয়ে এসো। যাও তো যাও, দেখো না আমার ছেলেটার যে অনেক কষ্ট হচ্ছে গো। আমি আজকে যেতে পারবো না, আমি কাল সারা রাত বৃষ্টিতে ভিজেছি। তুমি যাও, আমার শরীরটা অনেক ক্লান্ত। আজকে বরং তুমি গিয়ে খাবার চুরি করে নিয়ে এসো। হায় ঈশ্বর, বিয়ের আগে আমি যদি জানতাম এভাবে আমাকে কষ্ট করে খাবার চুরি করে খেতে হবে, তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। ঠিক আছে, তবে কনকের তুমি খেয়াল রেখো, আমি যাচ্ছি খাবার চুরি করতে। কণিকা রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে বিউটির বাড়ির রান্নাঘরে প্রবেশ করে। কণিকা রান্নাঘরের এদিক ওদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবারই তার চোখে পড়ে না। হঠাৎই কণিকা একটা ড্রাম দেখতে পায়। আরে আরে, ওই যে একটা ড্রাম, নিশ্চয়ই ওখানে কোনো খাবার রাখা আছে। কণিকা উড়ে গিয়ে ড্রামের ভেতরে প্রবেশ করে। আসলে ড্রামের ভেতরে খাবারের পরিবর্তে মরিচের গুঁড়ো ছিল।
ওরে বাবা রে বাবা, এখানে তো কোনো খাবার নেই। এখানে যে মরিচের গুঁড়ো, গেল রে গেল, আমার হাত পা গুলো জ্বলে গেল। কণিকার এমন চিৎকার শুনে বিউটির ঘুম ভেঙে যায় আর বিউটি বলতে থাকে, মনে তো হচ্ছে রান্নাঘরে কোনো চোর এসেছে। আমার লাঠিটা কোথায়? বিউটি একটা লাঠি নিয়ে রান্নাঘরে যায়। এদিকে কণিকা ড্রাম থেকে কোনো রকমে বের হয়ে মরিচে মাখামাখি করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। বিউটি আর কণিকাকে চিনতে পারে না। শয়তান চোরকে আর একটু আগে আসলেই তো আমি চিনতে পারতাম। যাই হোক বাবা, মরিচের গুঁড়োতে ওর বেশ শিক্ষা হয়েছে। ওরে বাবা, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে আমি মারা যেতাম। ওদিকে যে আমার ছেলে কোনো খিদের জ্বালায় চটপট করছে। যাই যাই, আমি বরং টুনির বাড়িতে যাই। এরপর কণিকা টুনির বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে একটা ঈগল রাতের আধারে পাহাড়ের গুহায় প্রবেশ করে। এই বনটাই যে এখন আবার সম্বল। এই বনে থেকে পাখিদের ধরে ধরে খেতে হবে, কিন্তু আমি পাখিদের কি করে ধরবো? আমার কাছে তো কয়েকটা কেক ছাড়া আর কোনো কিছুই নেই। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি। আমি বরং এই মরিচ গাছে কেক গুলোকে ঝুলিয়ে রাখবো, আর তারপর মরিচ গাছের ওপরে একটা জাল বিছিয়ে রাখবো। পাখিরা যখনই কৌতূহল বশত এখান থেকে কেক খেতে আসবে, তখনই তারা আমার জালের ফাঁদে আটকা পড়বে। না না, আমাকে আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি আমাকে কাজটা সেরে ফেলতে হবে। অনেক রাত হয়ে গেছে। এবার বরং আমি আমার ফাঁদ তৈরি করি। টুনির ঘরে তো আমি চুরি করতে পারলাম না। ওই ছোট্ট টুনি কত চালাক, এত রাত অব্দি জেগে আছে। এখন আমি এত রাতে কার বাড়িতে যাব চুরি করতে? খালি হাতে বাড়িতে ফিরলে তো কনক আবার চেঁচামেচি করবে। আমি বরং তোতার বাড়িতে যাই। তোতা আর টিয়ের বাড়িতে তো সবসময় ফল থাকে। কণিকা তোতা আর টিয়ের বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা ও বাবা, মা এখনো কেন আসছে না? আমার যে আর সহ্য হচ্ছে না ক্ষুধা। ও সেসব আবার আমি কি করে জানবো? কণিকা আবার ধরা পড়েনি তো? বাবা, যে করে হোক মা ফিরবে, তুমি দেখো। কিন্তু বাবা, খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো না বাবা, যাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি বরং আগে তোতার বাড়িতে যাব, তারপর অন্যদের। অন্যদিকে কণিকা তোতার ঘরে প্রবেশ করে আর কণিকা কিছু শস্য দানা দেখতে পায়। আরে আরে বা, অনেকগুলোই তো শস্য দানা। আমার তো খুব ক্ষুধা লেগেছে, আগে বরং আমি খেয়ে নেই। এই বলে কণিকা খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে যজ্ঞ আসে। যজ্ঞকে দেখে কণিকা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও আমাকে, এ তোতা বাঁচাও আমাকে। আরে আরে কণিকা, এটা আমি তোমার স্বামী। দয়া করে চিৎকার করো না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো তোতা উঠে পড়বে। চোর এসেছে, আমাদের ঘরে চোর এসেছে, হাতে লাঠি নাও। ওরে বাবারে কণিকা, তাড়াতাড়ি পালাও। আর তোতা যে জেগে গেছে, পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো। আজ যে চোরকে কঠোর শাস্তি দিতে হবে। টিয়ে আর তোতা ধরার আগেই ওরা তাড়াতাড়ি পালিয়ে যায়। কণিকার যজ্ঞ একটা ডালে বসে। ওগো, এবার কি হবে গো? সব পাখিদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কোনো খাবার যে চুরি করতে পারিনি গো। কনকটা যে বড্ড ছোট গো। কণিকা, আমি যে কেকের গন্ধ পাচ্ছি, মনে তো হচ্ছে আশেপাশে কেউ কেক রেখেছে। চলো তো গিয়ে দেখি। ওরা কেকের গন্ধ অনুসরণ করে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে ওরা সেই মরিচ গাছের কাছে আসে। মরিচ গাছে কিনা কে, চলো না গো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই। তখনই সেখানে কনক চলে আসে। বাবা মা, তোমরা এইখানে? তোমরা জানো আমি তোমাদেরকে কত খুঁজেছি। পেয়েছো তো খাবার? দাও না, আমাকে একটু খাবার দাও না। আমার যে খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় যে পেট ব্যথা করছে বাবা মা। বাবা, এই নে মরিচ গাছে কেক, নে বাবা খেয়ে নে। ওরা মরিচ গাছ থেকে কেক নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই ওপর থেকে জাল এসে ওদের শরীরের ওপর পড়ে আর ওরাও জালে আটকা পড়ে যায়। যজ্ঞ, আমরা যে কারো জালে আটকা পড়ে গিয়েছি যজ্ঞ, এবার কি হবে গো? কণিকা, আমারও যে এবার খুব ভয় লাগছে গো। তোদের আর বেশিক্ষণ ভয় পেতে হবে না। এবার যে আমি এসে গেছি, এখন তো আমি তোদের খাবো। ঈগল দাদা, দয়া করে আমাদের তুমি ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। তোদের ছাড়ার জন্য তো আমি ফাঁদ পাতিনি। আজ তো আমি তোদের খেয়ে পার্টি করব। এগুলোর কোনো কথা না বলে ওদের ধরে খেয়ে ফেলে। আমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে। আমি যদি এখন থেকে নিজের খাবার নিজে সংরক্ষণ করে না রাখি, তাহলে তো শেষ বয়সে আমার খাবার সংকট হবে। আমার তো আর বউ বাচ্চা কেউ নেই যে আমাকে রোজগার করে খাওয়াবে। যাই,
আজ কিছু মুরগি নিয়ে বাজারে চলে যাই। এই মুরগিগুলো তো বাড়িতেই থাকবে, আমি তো বাজারে যাব। যাই, আমি এক কাজ করি, এই মুরগিগুলো বরং আমি গুনে রেখে যাই। 1 2 3 4 5 6, এখানে আমার 6টা মুরগি আছে। এই 6টা মুরগি বাড়িতে রেখে এই দুটো মুরগি আমি বরং বিক্রি করতে নিয়ে যাই। ইগল তার কথা মতো দুটো মুরগি নিয়ে বাজারে চলে যায়। এই মুরগি মুরগি, দেশি মুরগি নিয়ে যাও নিয়ে যাও। কার কার লাগবে দেশি মুরগি নিয়ে যাও। আমার কাছে কিন্তু মুরগি সীমিত আছে, যদি একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু পস্তাবে। নিয়ে যাও। আরে আরে ইগল, তুই মুরগিগুলোকে বিক্রি করতে বাজারে কেন নিয়ে এসেছিস বলতো? আমাদেরকে খবর দিলেই তো পারতি, আমরা তোর বাড়ি থেকে মুরগি নিয়ে আসতাম। তোমরা যে আমাকে এত ভালোবেসে কথাগুলো বলছো, আমি তাতেই অনেক খুশি। নাও এবার তোমরা মুরগি নাও। সবাই ইগলের কাছ থেকে মুরগি কেনার জন্য ভিড় জমায়। এইদিকে আড়াল থেকে কালু কাক এসব দেখে মনে মনে ভাবে, এই ইগলের বাড়িতে অনেকগুলো মুরগি আছে। এই ইগল তো এখানে মুরগি বিক্রি করা নিয়ে খুবই ব্যস্ত আছে। এই সুযোগে আমি বরং ইগলের বাড়িতে গিয়ে বাজিমাত করে আসি। কালু কাক তার ভাবনার কাজ শেষ করে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ইগলের বাড়িতে চলে যায় আর দুটো মুরগি চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে ইগলও মুরগি বিক্রি করে তার বাড়িতে ফিরে আসে। কে কি, আমার এখানে দুটো মুরগি কম কেন? আমি তো যাওয়ার সময় 6টা মুরগি রেখে গিয়েছিলাম, তাহলে আর দুটো কোথায় গেল? তার মানে কিনা আমার বাড়িতে কোনো চোর ঢুকেছিল? ইগল রাগে আগুন হয়ে এদিকে সেদিকে পায়চারি করতে থাকে, কিন্তু কোনো হিসেব না মিলাতে পেরে একা একাই বসে কান্না করতে থাকে। অন্যদিকে টুনি আর টোনা, কে গো, বাড়িতে যে কোনো খাবারই নেই গো, যাও না নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে এসো, আমি না হয় দুটো মাছ কেটে তোমার জন্য আজকে রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বটি নিয়ে বসে থাকো, আমি এই যাব আর এই আসবো। টোনা এভাবে টুনিকে অপেক্ষায় রেখে মাছ ধরতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ টোনা বড়শি নিয়ে বসে থাকার পরে দুটো মাছ পেয়ে যায়। আরে বাহ, মাছ দুটো তো বেশ বড়ই আছে। আমি কি এগুলো নিয়ে তবে এবার বাড়িতে ফিরে যাব? কিন্তু দুটো মাছ নিয়ে বাড়িতে ফিরলে তো এগুলো শুধু আজকেই খাওয়া হবে, কালকের মতো খাওয়ার জন্য তো কোনো কিছুই থাকবে না। না, আমি আর কাজ করি, আর কিছু সময় এখানে ব্যয় করে দুটো মাছ ধরে বাড়িতে নিয়ে যাই, কালকে খাওয়া যাবে। টোনা আবারও নদীতে বড়শি ফেলে সময় দিতে থাকে। এদিকে সেই পথ দিয়ে তখনই কালুকাক উড়ে যাচ্ছিল। কালুকাক সেই মাছগুলো দেখে লোভ সামলাতে না পেরে সে মাছগুলো চুরি করে নিয়ে যায়। হায় হায়, এ কি, আমি এত কষ্ট করে মাছ ধরলাম, এই মাছগুলো কোথায় চলে গেল? টোনা এইদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে না পেয়ে আর কোনো কিছু বুঝতে না পেয়ে মন খারাপ করে আর তার বড়শিতে একটা ধরা মাছ নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, তুমি একটা মাত্র মাছ নিয়ে বাড়িতে কেন ফিরে এলে বলো তো? আমি তো অনেকগুলো মাছই ধরেছিলাম গো, কিন্তু আমার মাছগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে জানো। এদিকে যে ক্ষুধাতে আমার পেট একদম জ্বলে যাচ্ছে, তাই তো আমি চলে এলাম গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তবে বসো আর আমি তোমাকে রান্না করে দিচ্ছি, কেমন? টুনি টোনার জন্য রান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এদিকে প্রতিদিনের মতো ইগল আবারও দুটি মুরগি নিয়ে বাজারে চলে যায়। এদিকে প্রতিদিনের মতো আবারও কালু ইগলের বাড়িতে যায় মুরগি চুরি করতে। ইগল দাদার তো বাড়িতে নেই, এই সুযোগে আমি একটু ইগল দাদার বাড়িতে জিরিয়ে নেই। কালু যেই না ইগলের বাড়িতে গিয়ে বসে অমনি সেখানে ইগল চলে আসে। ওরে কালু, তাহলে তুই কিনা আমার মুরগি চোর? দাঁড়া, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, হ্যাঁ রে কালু, তুই জলদি পালা পালা এখান থেকে, নইলে তো আজ তুই রোস্ট হয়ে ওই ইগলের পেটে যাবি রে। কালু কাক প্রাণের ভয়ে দৌড়াতে থাকে আর ইগলও তার পিছু পিছু ছুটতে থাকে। এই এই দাঁড়া দাঁড়া বলছি, তুই তো আমার মুরগি চুরি করে খেয়েছিস, আজ তো আমি তোকে খেয়েই ফেলবো। দাঁড়া বলছি, দাঁড়া। কালু গায়ের জোরে দৌড়তে গিয়ে নদীর জলে পড়ে যায় আর অমনি কালু জলে ডুবে যায়। যাক বাবা, ওই বেটা কালু নদীর জলে ডুবে মরেছে, এবার আর আমার কোনো চিন্তা নেই, শান্তিতে একটু থাকা যাবে। ইগল মনের আনন্দে বাড়িতে ফিরে আসে। এদিকে কালু জলের নিচে গিয়ে বলতে থাকে, আরে আরে, আমি তো দেখছি জলের নিচে শ্বাস নিতে পারছি। ওরে বাবা, আমি তাহলে বেঁচে আছি, আমি তো তাহলে বেঁচে আছি। এ কি, তোমরা আবার স্বর্গের পরী নাকি বলো তো? না গো, তুমি বেঁচে আছো কারণ এটা হলো মায়াজাল, আর মায়াজালে কেউই কখনো মারা যায় না, তাই তো তুমি এই মায়াজালের ভেতরে নিঃশ্বাস নিতে পারছো। কি মজা কি মজা, আমি তো বেঁচে আছি। তুমি তো আমাদেরকে দেখিয়ে ফেলেছো, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব, কিন্তু জলের ওপরে গিয়ে তুমি আমাদের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবে না। জলপুরীর কথা শুনে কালু মনে মনে ভাবে, আরে আরে বাহ, এ তো আমার জন্য অনেক ভালো অফার। আমি যদি এখান থেকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাই,
তবে তো আমাকে আর কাজ করে খেতে হবে না, আর চুরিও করতে হবে না। তখন তো আমি ঈগলের থেকে অনেক বেশি ধনী হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তবে হ্যাঁ, তার বিনিময়ে আমাকে অনেক টাকা পয়সা দিতে হবে। হুম। এরপর জলপরির সাথে সাথে তাদের জাদু দিয়ে অনেকগুলো টাকা পয়সা প্রকট করে, আর সেই টাকাগুলো নিয়ে কালু জলের উপরে চলে আসে। আমি এবার অনেক বড় লোক, আমার ধারে কাছে কেউই আর আসতে পারবে না। কিরে কালু, তুই না জলে ডুবে মরে গেলি, তাহলে আবার কি করে ফিরে এলি বলতো? আমি মরিনি, বরং আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি, বুঝেছিস তো? এখন যদি তুই আমার ওপরে কোনো অত্যাচার করিস, তাহলে আমি পুলিশকে টাকা খাইয়ে তোকে থানায় ভরবো, এই বলে দিলাম। কালুর এমন অহংকারী কথা শুনে কেউ আর কালুর কাছে আসে না। সবাই কালুর থেকে অনেক দূরে দূরে থাকে। আহা, এত এত টাকা দেখার কি যে মজা, আমি ছাড়া তার কেউ বোঝে না। কালু এভাবেই টাকা পয়সা দেখে মজা করে থাকতে লাগে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কালুর টাকা পয়সাও শেষ হয়ে যায়। না, এবার তো আমার সব টাকা পয়সা শেষ হয়েছে। আমাকে আর জঙ্গলে থাকলে চলবে না, আমাকে বরং জলের উপরে থাকতে হবে। যাই গিয়ে দেখি তো ওরা কিছু করতে পারে কিনা। কালু কাক লোভে পড়ে আবারও জলের নিচে যায়। এই শোনো, আমার না সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমাকে তোমরা টাকা পয়সা দাও তো। আর হ্যাঁ, আমাকে জলের উপরে 3টে কলাবাড়ি বানিয়ে দাও, আর সেই কলাবাড়ির ভেতরে অনেক টাকা পয়সা সোনা দানা দেবে কিন্তু। আমাকে অনেক অনেক টাকা দেবে, যাতে করে আমার আর কোনোদিনও কোনো অভাব না থাকে। কালুর এমন লোভ দেখে জলপরি মনে মনে ভাবতে থাকে, এর কিনা এত লোভ! না, এবার তো ওকে ওর পাপের শাস্তি দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং জলের উপরে যাও, আর ওখানে গিয়ে তুমি তোমার মনের মতো সবকিছু দেখবে। জলপরির কথা মতো কালু জলের উপরে উঠে আসে, আর সেখানে 3টি কলা বাড়ি দেখতে পায়। আর সেই কলার বাড়িতে অনেক সোনাদানা দেখে কালু খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে জলপরি বলতে থাকে, 3 কলা বাড়ি, তোরা সংকুচিত হয়ে একটি বাড়ি হয়ে যা, আর ওই কালু কাকের প্রাণ নিয়ে নে। জলপরির কথা মতো 3 কলা বাড়ি সংকুচিত হয়ে যায়, আর ঘরের ভেতরে চাপা পড়ে দুষ্টু কালুর মৃত্যু হয়। পলাশডাঙ্গা বনে টোনা আর টুনি নামে 2 স্বামী স্ত্রী বসবাস করত। টোনা বনে কাঠ কেটে সংসার চালাতো, আর টুনি বাড়িতে তার গৃহিণীর কাজ করত। এভাবেই চলতো তাদের সংসার। ওই বনে ছিল 2টি গাছ, একটি হলো ডাব গাছ, অপরটি হলো খেজুর গাছ। একদিন টোনা বনে কাঠ কাটতে যাওয়ার সময় সে ডাব গাছটি দেখতে পায়। উফ বাবা, এই গরমে কাঠ কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। যদি একটুখানি পানি পেতাম, তাহলে আমার গলাটা একটু ভিজিয়ে নিতাম। আমার যে বড্ড ক্লান্ত লাগছে। বাবারে বাবা, এত গরমে কি আর কাঠ কাটা যায়? এত গরম তো আমার আর সহ্যই হচ্ছে না। পানি খাওয়ার মতো তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, এর কি দেখছি? এ তো একটা ডাব গাছ। এই ডাব গাছটিতে তো দেখছি অনেক সুন্দর সুন্দর ডাব ধরেছে। আমি বরং কয়েকটা ডাব পেড়ে খেয়ে নেই, তাতে আমার তৃষ্ণাটা একটু হলেও মিটবে বাবা। এই কথা বলে টোনা ডাব গাছে ওঠে, আর ডাব গাছে উঠতেই ডাব গাছটি কথা বলে ওঠে। এই এই বেয়াদবখানা, তুই আমার গাছে কেন উঠেছিস? হ্যাঁ, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। নাম নাম আমার গাছ থেকে। হায় হায় রে, তুই তো আমার গাছটার পরিবেশে একদম নোংরা করে দিলি। ওর গায়ের গন্ধ আর ধুলোবালিতে আমার শরীরটা একদম নোংরা হয়ে যাচ্ছে। ছি 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 ছি। এই বেয়াদবখানা, নাম আমার গাছ থেকে এক্ষুনি, নাম বলছি। ভালো ভালো নামবি, নাকি তোকে আমি গাছ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেবো। কেন গো, আমরা ছাড়া আবার গাছে কে উঠবে বলো তো? গাছ তো পশু পাখির জন্যই, তাই না বলো? পশু পাখিরাই তো গাছে এসে আশ্রয় নেবে, তাই না? আমি কি এমন করেছি বলো তো, যার জন্য তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ? তুমি কি জানো না, আমি বড্ড ক্লান্ত, আর আমার খুব পানির পিপাসা পেয়েছে। তাই আমি পিপাসা মেটানোর জন্য তোমার ডাব গাছে এলাম ডাব খেতে। শোনো, তোমার সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি তোমাকে বলেছি গাছ থেকে নেমে যাবে তো নেমে যাবে। তাছাড়া আমার কাছে ওঠার আগে আমার কাছ থেকে অনুমতি নিতে হতো। এই জঙ্গলের সবাই আমার কাছ থেকে অনুমতি নিয়ে ডাব গাছে উঠে, আর তুই কিনা না অনুমতি নিয়ে উঠেছিস। তাছাড়া আমি এত সহজে কাউকে আমার ডাব দেই না। আমার গাছের ডাব হচ্ছে অনেক মূল্যবান। সারা শহর খুঁজে দেখেছিস এমন ডাব পাওয়া যায়? যায় না তো। ডাবের কত মূল্য সেটা তোর মতো ছোট পাখি কি করে বুঝবে বলতো? এখন নেমে পড়তে দেখি, আমার গাছের ডাব আমি কাউকে দিই না। ডাব গাছের এমন কথা শুনে
পাশে থেকে খেজুর গাছটি কথা বলে ওঠে। আহা ডাব গাছ, তুমি ওকে এভাবে কেন কথা শোনাচ্ছ বলো তো? ও যে অনেক তৃষ্ণার্ত, ওটা খুব পানির পিপাসা পেয়েছে। দাও না গো একটা ডাব খেতে ওকে। দয়া করে তুমি আর ওকে অপমান করো না। ও তো একটা ডাবই খেতে চেয়েছে বলো। তাছাড়া তোমার গাছে তো অনেক ডাব আছে, তাই না বলো? তাহলে কেন ওকে অপমান করছো? একটা ডাব দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। এই, খবরদার কথা বলবি না। তোর কি ক্ষমতা আছে ওর তৃষ্ণা মেটাতে? পারিস তো শুধু ঝোকায় ঝোকায় খেজুর দিতে, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। ওকে খাওয়া তো দূরের কথা, তোকে তো কেউ দেখতেই পারে না। কি একটা বাজে ফল তুই রে, তোকে কেউ খেতে আসে না। আর আমাকে দেখ, সবাই আমাকে খাওয়ার জন্য কত অপেক্ষা করে বসে থাকে, এসেছে আমাকে জ্ঞান দিতে। আমি নাকি আমার এত মূল্যবান ডাব বিলোবো? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে এতগুলো কথা শোনালে ডাব গাছ। তোমার এই ডাব নিয়ে তোমার মনে এত অহংকার। তুমি যখন কাউকে ডাব দেবেই না, তাহলে তুমি কেন ডাব ধরে রেখেছো বলো তো? এসব ডাব তো পশু পাখিরাই খাবে, তাই না বলো? ডাবের পানি খেয়ে তারা নিজেদের তৃষ্ণা মেটাবে আর তোমাকে অনেক দোয়া করবে। আর তাছাড়া তোমার ডাব যদি বনের পশু পাখিদের কাজেই না লাগে, তাহলে ওরা কেন তোমাকে ভালোবাসবে বলো তো? আসলে তুমি ডাব গাছ নামের কলঙ্ক, তোমাকে এখানে রাখাটাই উচিত হয়নি। আমি যে তোমাকে কেন এখানে নিয়ে এসেছিলাম কে জানে। যখন তুমি অন্য বনে পড়েছিলে, তখন তো তুমি আমার কাছে অনেক কাকুতি মিনতি করেছিলে, খেজুর বোন আমাকে বাঁচাও তুমি, আমাকে অন্য বনে গিয়ে তুমি রোপণ করে দাও। মনে আছে সে কথা তোমার? তখন কিন্তু আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তোমাকে এনে এখানে রোপণ করেছিলাম। আর আজকে না তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? শোনো ডাব গাছ, তোমাকে একটা কথা বলি, এত অহংকার করো না। অহংকার হলো পতনের মূল। একদিন তোমার এই অহংকারই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ওরে বাবারে, তোমরা দুজনে এবার থামো, থামো বলছি, থামো। আমার ডাব খাওয়ার শখ মিটে গেছে, আমিও ডাব খাবো না। আমার ডাব খাওয়ার শখ যে একদম মিটে গেছে। সামান্য একটু ডাবের জন্য কিনা এত কীর্তি, বাবারে বাবা। আর শোনো ডাব গাছ, তুমি বড্ড অহংকারী, আর কখনোই এত অহংকার করো না, বুঝেছো? আমি আর কখনোই এখানে আসবো না তোমার ডাব খেতে। আর খেজুর গাছ, তোমার মনটা কিন্তু অনেক সুন্দর, দেখো সারা জীবন তোমার অনেক ভালো হবে। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে ডাব গাছটা ঠিকই বলেছে, কোনো পাখি আমায় খেতে আসে না, আমার কেউ মূল্য দেয় না। কিন্তু কেন কেন বলো তো? সব ফলই তো আল্লাহর দান। আল্লাহর হুকুম ছাড়া কি আমরা জন্ম নিয়েছি বলো? নেইনি তো। তাই তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে আমার ফল দিতে চাই। তুমি কি আমার ফল খাবে? কেন খাবো না বলো তো? আমার যে খেজুর বড্ড পছন্দ, আমি তোমাকে নিশ্চয়ই খাবো গো। আর ডাব গাছ, আমার বড্ড পিপাসা পেয়েছিল, তাই তো আমি তোমার কাছ থেকে ডাব খেতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমার সঙ্গে যে আচরণটা করলে না, তাতে আমি খুব অসন্তুষ্ট হয়েছি, এই বলে দিলাম। এই বলে টোনা খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে গিয়ে টোনা ডাব গাছের ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। কি বললে তুমি? ওই ডাব গাছের এত অহংকার! ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। একদিন দেখো, ওই ডাব গাছ ওর অহংকারের শাস্তি পাবেই পাবে। তুমি কিছু ভেবো না গো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আর হ্যাঁ শোনো, মাঝে মাঝে তুমি খেজুর গাছটার কাছে যাবে, খেজুর গাছের অনেক যত্ন নেবে। আহারে, বেচারা খেজুর গাছের কত কষ্ট। তাছাড়া ডাব গাছ কেন এতটা অহংকার করে সেটাই তো বুঝতে পারছি না। ওর গাছের ডাব তো আর চিরকাল থাকবে না, কেউ না কেউ এসে পেরে নিয়ে যাবে। তাই তার অহংকার করা একদমই ঠিক হয়নি। ও বুঝবে তো না, একদিন না একদিন ও ঠিক বুঝবে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো। সে যাই হোক, বাদ দাও ওসব কথা। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে গো, আমাকে দয়া করে খেতে দাও। এরপর টুনি টোনার জন্য খাবার নিয়ে আসে। আর খাবার খেয়ে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন টোনা জঙ্গলে কাঠ কাটতে যায়, আর সে ডাব গাছের আর্তনাদ শুনতে পায়। আর সেই আর্তনাদ শুনে টোনা তাড়াতাড়ি করে ডাব গাছের কাছে যায়, আর গিয়ে দেখে গাছে একটা ডাবও নেই। একই ডাব গাছ, তোমার গাছের সব ডাবগুলো কোথায় গেল? আমি তো কালকে এসে দেখেছিলাম তোমার কাছে কত ডাব,
আর এক রাতের মধ্যে কিনা ডাবগুলো সব হাওয়া হয়ে গেল। আসলে তো না, তুমি যাওয়ার পর পরই বনের রাজা এগুলো এসে ওর গাছ থেকে সব ডাবগুলো পেরে নিয়ে যায়। দেখেছো তো ডাব গাছ, তুমি কাল তোমার ডাব নিয়ে কত অহংকার করেছিলে, আর আজকে না তোমার কাছে একটা ডাবও নেই। কোথায় গেল তোমার সেই মূল্যবান ডাব? আজ বুঝলে তো তুমি, অহংকার করলে পতন হয়। সত্যি তোমরা আসলে অনেক ভালো। আমি তোমাদের কত অপমান করেছি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি যে আর বাঁচতে চাই না। ডাব ছাড়া গাছে অর্থহীন। আমি আর আমার মুখ কাউকে দেখাতে চাই না। আমি নিজেকে এক্ষুনি শেষ করে দেব। তোমরা ভালো থেকো বন্ধু। আরে আরে, এসব তুমি কি বলছো কি ডাব গাছ? নিজেকে শেষ করে দিলে কি সব সমস্যা শেষ হয়ে যাবে বলো তো? তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। আজ থেকে তুমি ভালো হয়ে যাও, তারপর দেখবে বনের সব পশু পাখিরা তোমাকে অনেক ভালোবাসবে আর খুব আপন করে নেবে গো। তুমি ঠিকই বলেছো পাখি, আমি আজ থেকে আর কখনোই অহংকার করব না। আমার কাছে যখন ডাব ধরবে, আমি বনের সব পশু পাখিদের আমার গাছ থেকে ডাব খেতে দেব। এরপর থেকে ডাব গাছ আর খেজুর গাছ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর ডাব গাছ আর কখনোই অহংকার করে না, কারণ সে যে শেষমেশে নিজের ভুল বুঝতে পেরেছিল। শুনেছি এই বনে নাকি অনেক গরিব আর অসহায় পাখিদের বসবাস। দেখি তো পুরো বনটা একটু ঘুরে আসি, কথাটা সত্য নাকি মিথ্যা। তান্ত্রিক বনের মধ্যে ঘুরতে থাকে। তান্ত্রিক শালুকের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কারণ ভেতর থেকে কান্নার শব্দের আওয়াজ আসছিল। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে ভালো করে দাও। তুমি জানোই তো আমরা গরিব, তাহলে আমার মেয়ের এত বড় কেন অসুখ দিলে? এই দুনিয়ায় আমার মেয়ে ছাড়া যে আমার কেউ নেই। মেয়েকে ভালো করতে অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো? দয়া করো সৃষ্টিকর্তা। আহারে, এই পাখিটার সত্যি অনেক অভাব। হে সৃষ্টিকর্তা, তুমি সহায় হও। যাই সামনে গিয়ে আরো পাখিদের অবস্থা দেখে আসি। তান্ত্রিক সামনে যেতে থাকে, আর এদিকে টুনি তার অসুস্থ মায়ের পাশে বসে কান্না করছিল। এমন সময় মিনু বলতে থাকে, মা রে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। আমি যে আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তুই দয়া করে আমাকে কিছু খেতে দে রে মা। মা, এই বনের পাখিরা তো বেশিরভাগই অসহায় আর গরিব, আর কিছু সংখ্যক পাখি ধনী। ধনী পাখিরা তো গরিব পাখিদেরকে সাহায্যই করে না। তাহলে তুমি বলো মা, আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেব? আমার যে কিছুই করার নেই মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার মেয়ে হয়েও তোমাকে ঠিক মতো খাবার দিতে পারি না। আমি যেতে দুঃখ আর সহ্য করতেই পারছি না। তীর্থে যাওয়ার আগে আমাকে যে কিছু একটা করতেই হবে, যাতে করে বনের সব অসহায় পাখিরা উপকৃত হয়। যাই বনের গভীরে গিয়ে ধ্যান করে দেখি এদের জন্য আমি কি করতে পারি। তান্ত্রিক বনের গভীরে যায়, আর ধ্যান শেষে একা একাই বলতে থাকে, আমাকে এক্ষুনি একটা পেঁপে ঘর প্রকট করতে হবে। পেঁপে ঘর প্রকট হয়েছে, এবার একে জাদু শক্তি দান করতে হবে, যাতে করে এই ঘর সবাইকে সাহায্য করতে পারে। জাদুর পেঁপে ঘর, আজ থেকে তুমি এই বনেই থাকবে। আজ থেকে তুমি এই বনের অসহায় গরিবদেরকে সাহায্য করবে, তাদেরকে টাকা পয়সা খাবার দাবারও দেবে। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, কেমন? ঠিক আছে মালিক, আমি সবসময় পাখিদেরকে সাহায্য করব, রাত দিন অনবরত সাহায্য করব। আমি তাহলে চলি, আমার যে তীর্থে যাওয়ার সময় হয়ে গেছে। আমি তীর্থ থেকে ফিরে তোমার কাছে চলে আসব। তান্ত্রিক এই কথা বলে চলে যায়। একদিন শালিক ওই পেঁপে ঘরের সামনে এসে কান্না করে আর বলতে থাকে, যোগ্য দাদার পায়ে ধরে বললাম যে কিছু টাকা ধার দিতে, কিন্তু যোগ্য দাদা তবুও কোনো টাকা ধার দিল না, আমাকে কিনা তাড়িয়েই দিল। আমি কি করে আমার মেয়ে চিকিৎসা করাবো? এই কষ্ট যে আমার একদম সহ্য হচ্ছে না। এই পাখি, এদিকে এসো, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। ওরে বাবারে, এটা আমি কি শুনছি? পেঁপে ঘর কিনা কথা বলতে পারে?
ভয় পেও না পাখি, আমি সাহায্যকারী ঘর। আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই টাকা দিয়ে আমি আমার মেয়ে চিকিৎসা করাবো। ঠিক আছে, আর কোনো কিছু দরকার পড়লে তুমি আমার কাছে এসো। আর শোনো, তোমার জানাশোনা কোনো গরিব পাখি থাকলে তাদেরকে আমার কথা বলো, কেমন? আমি তাদেরকে সাহায্য করব। শালিক বনে সবাইকে পেঁপে ঘরের কথা খুলে বলে। পেঁপে ঘর শালিকের মতো সোনা দানা খাবার দাবার দিয়ে সকল পাখিকে সাহায্য করে, আর বনের পাখিরা সচ্ছল হতে থাকে। একদিন পেঁপে ঘর একা একা বলতে থাকে, আমার কাছ থেকে সাহায্য নিয়ে বনের সব পাখিরা অনেক বড় বড় দালান বানিয়েছে, অনেক জমি জমার মালিকও হয়েছে, আর আমি কিনা শুরু থেকে সেই ছোট্ট পেঁপে ঘর হয়ে আছি। না না, আমি আর বনের কাউকে সাহায্য করব না। আমি আমার ধন সম্পদ আমার মাঝেই জমা রাখবো। আমি হলাম সকলের থেকে অনেক ধনী। ও বাবা, বনে আজকে অনেক গরম পড়েছে, আর গরমের কারণে যে আমার অনেক তৃষ্ণা পেয়েছে। ওই তো পেঁপে ঘর দেখা যাচ্ছে। আমি শুনেছি পেঁপে ঘরে নাকি সবাইকে সাহায্য করে। যাই, পেঁপে ঘরের কাছ থেকে একটু পানি আর খাবার চেয়ে খাই। পেঁপে ঘর, আমার অনেক পিপাসা পেয়েছে আর ক্ষুধাও। দয়া করে আমাকে একটু জল আর খাবার দাও না গো। এই, তুই কি আমার কাছে খাবার আর জল জমা রেখেছিস নাকি রে? হ্যাঁ, যে তুই আমার কাছে এভাবে যাচ্ছিস? আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর তুই আমাকে এভাবে বিরক্ত করবি না। আমি এখন ঘুমাবো, বুঝেছিস? তুমি সবাইকে সাহায্য করো, তাহলে তুমি আমার সঙ্গে কেন এমন ব্যবহার করছো? আমি আগে সাহায্য করতাম, কিন্তু এখন কোনো আমি গরিব খ্যাতদেরকে সাহায্য করি না। আমি হলাম ধনী পেঁপে ঘর, আর আমি গরিবদেরকে কেন সাহায্য করব? আমার সাথে কারোই তুলনা হয় না। যা বলছি এখান থেকে। তুমি ধনী নয়, তুমি হলে অহংকারী পেঁপে ঘর, আর আমি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা শুনে রাখো, বেশি অহংকার করা একদম ভালো নয়। অহংকারের শেষ পরিণতি খুবই ভয়ানক হয়। ঘর এভাবে বনের পাখিদেরকে অহংকার দেখাতে থাকে। একদিন টুনি অহংকারী পেঁপে ঘরের সামনে আসে। পেঁপে ঘর, কিছুদিন আগে যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম, সেই টাকায় আমার মায়ের চিকিৎসা হয়নি গো। দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। আমার মাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছি, আমার মায়ের যে অপারেশন হবে। এই মুখ পুরি কাঙ্গালি, দূরে থাক বলছি আমার থেকে। আমার কাছে আসবি না, তোর গা থেকে যে গরিব গরিব গন্ধ আছে। আমি তোকে সাহায্য করব না, চলে যা বলছি। দয়া করো, এমন অহংকারী আর পাষাণ হয়েও না। বেশি অহংকার করা একদম ভালো নয়। টাকা দাও আমাকে, আমি তোমার পায়ে পড়ছি। এই শয়তান গরিব পাখি, আমাকে স্পর্শ করার সাহস তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, ছাড় বলছি। ঘর হাত বের করে টুনিকে অনেক মারতে থাকে। আরে এটা কি করছো পেঁপে ঘর? ছাড়ো আমাকে, ছাড়ো। অহংকারী পেঁপে ঘর, আমার যে অনেক কষ্ট হচ্ছে। ঠিক তখনই সেখানে তান্ত্রিক আসে। এইসব কি হচ্ছে পেঁপে ঘর? তুমি ওকে মারছো কেন? ওকে ছাড়ো বলছি। বনের পাখিরা তোমার অহংকারের কথা সব আমাকে খুলে বলেছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন নিজের চোখে দেখে এটা আমার এখন বিশ্বাস হচ্ছে। আমি তোমাকে সাহায্য করার জন্য প্রকট করেছিলাম, অহংকার করার জন্য নয়, বুঝেছো? এই তান্ত্রিক, তুই আবার কোথা থেকে উড়ে আসলি? হ্যাঁ, আমাকে নীতি বাক্য শোনানোর জন্য এসেছিস তাই না? আমি আগে বোকা ছিলাম, তাই তো তোর কথা আমি শুনেছি। এখন আমি চালাক হয়েছি, আর আমি তোর কোনো কথাই শুনবো না। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমাকে অহংকার দেখাচ্ছিস? আজ তো তোকে আমি শাস্তি দেবই দেব। তোকে এখন আমি পুড়ে ছাই করে দেব। আমার অনেক কষ্ট হচ্ছে, তান্ত্রিক বাবা আমাকে বাঁচান। আমি আর কখনো অহংকার করব না, আমি আগের মতো সবাইকে সাহায্য করব। আমি আপনার পায়ে পড়ছি তান্ত্রিক বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। বেশ, নিভাচ্ছি আগুন। এরপর তান্ত্রিক আগুন নিভিয়ে দেয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনোযোগ দিয়ে শোন।
আর যদি তুই কখনো অহংকার করিস তাহলে সত্যি আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। তাড়াতাড়ি এই পাখিকে সাহায্য কর। তান্ত্রিক এই কথা বলে চলে যায় আর পেঁপে ঘর টুনিকে টাকা দেয়। তো বন্ধুরা, অহংকার হলো পতনের মূল, তাই আমরা কখনো অহংকার করব না। আজ কাজে যাবে না? ওভাবে যে বসে আছো। গিন্নি, অন্যের জমিতে কাজ করতে আর মন চায় না গো। এত কষ্ট করে কাজ করি, কিন্তু ঠিক মতো পারিশ্রমিক পাই না আমি। কেউ আর আগের মতো পারিশ্রমিক দিতে চায় না। হাতে পায়ে ধরে পারিশ্রমিক নিতে হয়, আর বেশি করে চাইতে গেলে উল্টো ঝাড়ি খেতে হয়। কি আর করবো, আমরা তো গরিব, তাই না? অন্যদের উপর নির্ভর করে আমাদের চলতে হবে, তাই ওইসব নিয়ে একদম মন খারাপ করো না গো। তাই বলে কি আমাদের কোনো সম্মান নেই? প্রতিদিন সবার কাছে অপমানিত হব? আমি আর পারবো না গো অন্য জমিতে কাজ করতে। তার চেয়ে ভালো আমি যে পরিশ্রমটা অন্য জমিতে দেব, সেই পরিশ্রমটাই আমার জমিতে খাটিয়ে আমি ফসল উৎপাদন করব টুনি, আর এতে আমাদেরই লাভ হবে। কি বলছো? নিজের জমিতে ফসল উৎপাদন করবে? এটা কি চারটিখানি কথা? এটা তো অনেক ব্যাপার, তো না? ফসলের বীজ কিনতে হবে, সার, কীটনাশক, আর কত কি। এত টাকা কোথায় পাবে তুমি? কেন, বনের তো অনেকেই কৃষি ব্যাংক থেকে লোন নিচ্ছে। আমিও কৃষি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিব, আর ফসল তুলে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমরা সবটা পরিশোধ করে দেব। এতে করে কিছুটা লাভ হবে আমাদের। কষ্ট করে নিজেদের জমি চাষ করব, অন্যদের জমি আর চাষ করব না গিন্নি। আচ্ছা দেখো, যা ভালো মনে হয় তাই করো গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাংকে গেলাম, দেখি কি হয়। রোনা চলে যায়। আর কিছুক্ষণ পর, কি গো, ব্যাংক থেকে ঋণ দিল তোমাকে? মনে তো হয় না তোমাকে ঋণ দিয়েছে। আমাদের মতো গরিবকে কেনই বা ঋণ দেবে? আমাদের আর কি বা আছে? না গো গিন্নি, তোমার ধারণা একদম ভুল। এই দেখো, কৃষি ব্যাংক আমাদেরকে 10,000 টাকা ঋণ দিয়েছে। কৃষি ব্যাংক ধনী গরিব বলতে কিচ্ছু বোঝে না গো। কৃষি ব্যাংক থেকে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে, বুঝেছো? ও মা, তাই বুঝি? তা কতদিন সময় দিয়েছে টোনা? মানে কতদিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে বলো না টোনা? 6 মাস সময় দিয়েছে গিন্নি। 6 মাসের মধ্যে আমাদের ফসল উঠে যাবে। এই নাও টাকাগুলো, নাও রাখো, কাল গিয়ে বীজ কিনে আনবো। আর এখন আমি যাই, জমিতে গিয়ে ভালো করে চাষ করে নেই। টোনা কোদাল নিয়ে মাঠে চলে যায়, আর টোনা জমি চাষ করতে থাকে। আর এভাবে সেই দিনটি কেটে যায়। এরপর পরের দিন, কি গো, বীজ কিনে আনলে? হ্যাঁ গো গিন্নি, কিনে আনলাম তো। বাজারে গিয়ে দেখলাম এবার আঙ্গুরের চাহিদা অনেক, তাই এবার আঙ্গুর বীজ এনেছি। এবার আমরা আঙ্গুর চাষ করবো গো। এখন জমিতে গেলাম আমি, অনেক কাজ পড়ে আছে, তাই না? টোনা তার চাষের জমিতে আঙ্গুরের বীজ রোপণ করে। টোনা তার জমি অনেক ভালো করে যত্ন করতে থাকে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। এটা কি হলো? জমিতে এতগুলো বীজ রোপণ করলাম, তার মধ্যে থেকে একটা শুধু আঙ্গুরের চারা বের হলো। তাও আবার নেতিয়ে পড়া গাছ। গিন্নি, আমাদের সবকিছু যে শেষ হয়ে গেল গো। আমার সব জলে গেল সব। ভেবেছিলাম ফসল তুলে ঋণ পরিশোধ করবো, তা বোধহয় হবে না গো। টোনা, এভাবে ভেঙে পড়ো না তো, শান্ত হও। পরিশ্রম কখনো বৃথা যায় না। জমিতে যখন একটা চারা বেরিয়েছে, আমরা এই চারাটারই যত্ন করব। চলো, একদিন হয়তো আমরা ঠিক ফল পাবো। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গিন্নি, তুমি তো বলেছিলে পরিশ্রমের ফল নাকি বৃথা যায় না। মনে হয় বৃথাই গেল তোমার সেই কথা শুনে। অযথা আঙ্গুর চারাটার কষ্ট করে যত্ন করে বড় করলাম, কই আঙ্গুর গাছে তো কোনো আঙ্গুরই ধরছে না, শুধু ডালপালা পাতা দিয়ে ভরপুর। এখন আমি কি করব? সব টাকাই তো শেষ, আর এদিকে ঋণ পরিশোধ করার সময় হয়ে গেছে। আমি কি করব এখন টুনি, কি করব? এভাবে ভেঙে পড়ো না গো, সব গাছেই তো একসময় ফল দেয়। হয়তো বা এই গাছে ফল দিতে কিছুদিন সময় লাগবে। আর কতদিন সময় লাগবে বলো তো? এদিকে যে আমার সংসার ভেসে যাচ্ছে, কোনো কাজই পাচ্ছি না। আমি বলো একটা কাজ করি।
এই আঙ্গুর গাছটাকে কেটে ফেলি। মনে হয় এই আঙ্গুর গাছটা একটা বন্ধা। একে অযথা জমিতে রেখে কি লাভ? একে বিক্রি করে আবার বীজ কিনে এনে জমিতে লাগাবো, সেটাই বরং ভালো হবে গো। না না, তুমি এই গাছটা কেটো না। আঙ্গুর গাছটাকে দেখতে অনেক অসহায় লাগছে। তুমি কেটো না গো, ও যে অনেক কষ্ট পাবে। রাখো তো তোমার অসহায়ত্ব। পেটে ঠিক মতো খাবার যাচ্ছে না, ঋণে ডুবে আছি, আর ওর কষ্ট দেখে আমার কি লাভ? হ্যাঁ, বন্ধা গাছ একটা, ও তো আমাদের কোনো উপকারেই আসছে না। ওকে এখানে রেখে কোনো লাভ নেই। ওকে আজকে আমি কেটেই ফেলবো। আজ আঙ্গুর গাছটা বন্ধা বলে তুমি ওকে কেটে ফেলতে যাচ্ছ, তাই না? আমিও তো বন্ধা, আমিও তো সন্তান দিতে পারিনি। তাহলে কি তুমি আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ টোনা, বলো। অসহায় আঙ্গুর গাছের মতো তো আমিও অসহায়। ও তোমাকে ফল দিতে পারে না, আর আমি তোমাকে সন্তান দিতে পারি না। তাহলে তুমি আমাদের দুজনকে সরিয়ে ফেলো টোনা, সরিয়ে ফেলো। গিন্নি, তুমি এসব কি বলছো? কষ্ট পেও না, আমি এই গাছটা কাটবো না। টোনা টুনির দিকে তাকিয়ে আর গাছটা কাটে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন পূর্ণিমা রাতে, ওগো শুনছো? দেখো বাহির থেকে কি সুন্দর আলো ঘরে আছে, দেখতে পাচ্ছ টোনা? হ্যাঁ হ্যাঁ, তাই তো, চলো তো গিয়ে দেখি। গিন্নি গিন্নি, আলোটা দেখো ওই জমি থেকেই আসছে। চলো তো আমরা গিয়ে দেখি, গেলেই আমরা বুঝতে পারবো। হে কি গো, এটা আমি কি দেখছি? আঙ্গুর গাছে সোনার আঙ্গুর ধরেছে। এটা তো অবিশ্বাস্য কাণ্ড। গিন্নি, আমিও তো বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছো না তো? আর এটা তো বিশ্বাস না করারই কথা। আসলে আমি এক অসহায় জাদুই সাহায্যকারী আঙ্গুর গাছ। কি জাদুই আঙ্গুর গাছ? কিন্তু আমার জমিতে তো আমি জাদুই আঙ্গুর বীজ লাগাইনি। তাহলে তুমি এখানে কি করে আসলে? আসলে তুমি যে এগুলির কাছ থেকে আঙ্গুরের বীজগুলো কিনেছিলে, আসলে সে সব বীজ বন্ধা বীজ ছিল। এগুলো তোমাকে ঠকিয়ে বন্ধা বীজ দিয়েছিল। কিন্তু তুমি অনেক পরিশ্রম করেছো, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তাই সৃষ্টিকর্তা তোমার জমিতে আমাকে অসহায় আঙ্গুর গাছ হিসেবে পাঠিয়েছে। আর আজ আমি পরিপূর্ণ। আজ থেকে তোমরা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে পারবে। দেখেছো গো, দেখেছো? তোমাকে বলেছিলাম না, সৃষ্টিকর্তা একদিন মুখ তুলে তাকাবে আমাদের দিকে। টোনা দেখো দেখো, তোমাকে বলেছিলাম না আমাদের সুদিন আসবে, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না টোনা। টোনা, তুমি চাইলে আমি ইগলকে শাস্তি দিতে পারি, কেননা সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। ও যে শাস্তি প্রাপ্য। না না, থাক, ওকে আর শাস্তি দিতে হবে না। ইগল ভাই যদি আমার সঙ্গে প্রতারণা না করতো, তাহলে তো আমি তোমাকে পেতাম না। তোমাকে পেয়েছি, তাতেই হবে, আর কিচ্ছু চাই না আমরা। এরপর থেকে টোনা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক টাকা পায়। গিন্নি, আজ তো আমি কৃষি ব্যাংকের সব লোন পরিশোধ করে দিয়েছি। আজ আমি সব ঋণ থেকে মুক্ত। এসব হয়েছে ওই অসহায় আঙ্গুর গাছের জন্য। সত্যি টোনা, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ গিন্নি, একসময় যাকে আমি অবহেলা করেছিলাম, আজ তার জন্য আমাদের পুরো ভাগ্যটাই বদলে গেল। এই জন্যই কোনো কিছুকে অবহেলা করতে নেই, বলো? হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। আর শোনো না, এখন তো আমাদের অনেক সম্পদ। এখন যদি আমরা অসহায় পাখিদেরকে সাহায্য করি, তাহলে ওরা দুবেলা খেয়ে দিয়ে শান্তি মতো বাঁচতে পারবে, বলো? হ্যাঁ গিন্নি, তুমি কথাটা একদম মন্দ বলনি। কাল থেকে আমরা কাজ শুরু করব, আর অসহায় পাখিদেরকে সাহায্য করব। এরপর থেকে টোনা টুনি বনের অসহায় পাখিদেরকে সাহায্য করতে থাকে।